সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি। আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না, ডক্টর ইউনূস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন। এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি, প্রশ্নটা একটু সফট করে করা। অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে। অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন? মানে সরকার প্রধান ইউনূসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন। মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনূসই আসলে 5, 10, 50 বছর ক্ষমতায় থেকে যেতে পারেন। আপনারা নতুন করে আর নির্বাচন কেন, মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন, তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি? আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনূসই বাস্তবায়ন করতেছেন বা করবেন, তাই না? ধন্যবাদ খালিদ ভাই। আমি আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি। আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এর থেকে বিএনপি কিন্তু কোনোভাবেই পিছু হটেনি। শত নির্যাতন এসেছে, নিপীড়ন হয়েছে, জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য। সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তিনি কারা নির্যাতন মেনে নিয়েছেন, তিনি অপমান অপদস্থ মেনে নিয়েছেন, কিন্তু আপোষ করে নাই ফ্যাসিবাদের সাথে, কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই। কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে। আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি, আমাদের দর্শকরা মতামত দিচ্ছেন। ডক্টর নকিবুর রহমান আপনি আছেন, আপনাকে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির, উনি বলছেন খালেদ মহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে, মতামত দেয়, অথবা হাসিনা বিরোধী দ্বারা, ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী। আচ্ছা, আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কিনা জানাবেন। না, করব না। মানে জামাতি ইসলামের এখন যেহেতু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বাইরে আছেন, আমরা কিছু দর্শকের প্রশ্ন আপনার জন্য নিতে পারি যদি আপনি অনুমতি দেন ডক্টর নকিবুর রহমান। এবং আপনি চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীকে শুনি। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি বলতেছিলেন যে আপনি পরিষ্কার করতেছিলেন। জি, তো হ্যাঁ, যে সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপোষ করে নাই, ফ্যাসিবাদদের সাথেও না, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না, গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে। এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি 24-এর যে নির্বাচন আমি দামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছেন। এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব, এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র। এখন বিগত দিনে যে সরকার, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃতে মেনে নিয়েছেন, আওয়াজ তোলে নাই জনগণের পক্ষে, আবার নিজের পকেটও ভারী করেছে। এখন এসে তো ফেরেশতা সাজলে হবে না। আপনি যদি অন্যায় করেন
অন্যায় না করে অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই। আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন, তাহলে আপনিও কিন্তু সেই অপরাধী একজন। তো সেই জায়গায় আমি আমার শ্রদ্ধেয় ভাইকে আমি বলতে চাই যে আসলে আমরা রাজনীতিটা করি সবাই জনগণের স্বার্থে। আমরা সব সময় চিন্তা করি, বিএনপি চিন্তা করে যে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এখন, সেই মনোজগতের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে আমাদের করতে হবে। সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে মানে আপনার, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, সেই জায়গা থেকে আগামী নির্বাচনে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন, বরং আরো প্রথমেই করা উচিত ছিল। তখন সরকার এই বৈঠকে আসেন নাই, কিংবা তিনি দেশে থেকেও কথা বলতে পারতেন। তিনি মনে করেছেন বিদেশের মানে লন্ডনে যে কোন না মানে কিন্তু বৈঠক কিন্তু অ্যাডভোকেট রায়চৌধুরী এগুলি ঠিকই আছে, কিন্তু আপনারা তো ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস তো এখন আপনারা যেটা বলতেছেন সেটাই করতেছেন, তাই না? মানে আপনাদের তো আলাদা করে আদর্শ সেটা দেখতে পাচ্ছি না। না, কেন আলাদা আদর্শ? আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, সেই যে নির্বাচনটার মধ্যে থেকে আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনো ভাবেই হোক, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি আপনারা। আমি শেষ করি, জি বলেন। আমি শেষ করি। আমরা নির্বাচন চাচ্ছি, বাংলাদেশের মানুষ 17 বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না, যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, যার কারণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। সেখানে এমনভাবে সরকার রাষ্ট্র কাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেই। সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয়, তাহলে তো আগে আপনাকে পুনরায় সেই গণতন্ত্রের ধারায় আসতে হবে, যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই কাঠামোকে আপনাকে ঠিক করতে হবে। তার জন্য কি আপনার নির্বাচন দরকার। বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই, নির্বাচনের কথা বিএনপি বলছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। শুধু বিএনপি কেন, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি আমি বলি একটু, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন, সেই ক্ষমতার কাঠামো থেকে যদি কিছু সংস্কার না করা হয়, ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করা হয়, ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে আবার পুঞ্জীভূত হয়, আমরা তো অতীত অভিজ্ঞতাও দেখছি যে একই রকম ঘটনা তো আবার ঘটতে হবে। বিএনপি যদি সত্যি নির্বাচনই চায়, তাহলে সেই সংস্কারগুলি মেনে নিতে এত দেরি করার কি কারণ? বিএনপি সংস্কার মানছে না, কোথায় মানছে না? ঐক্যমত্য কমিশনে যে সকল সংস্কারের আলাপ হয়েছে, যে সকল জায়গায় ঐক্যমত্য হচ্ছে যে আমি মত দেব, ভিন্ন দল মত দেবে, যে মতগুলো সবাই মিলে এক হতে পারবে, সেটাই তো ঐক্যমত্য। এবং সেখানে যে সকল সংস্কারের কথা বলা হয়েছে, অধিকাংশ সংস্কারের কথা বিএনপি মেনে নিয়েছে। এবং বিএনপি যে 31 দফা দিয়েছে, এই 31 দফার আলোকেও যদি সংস্কার হয়, তার থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে বিএনপি, এর থেকে অন্য কোনো দল হবে না। যেখানে বিএনপি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ভারসাম্যর কথা বলা হয়েছে, বিএনপি বলেছে পরপর 2 টার্ম এক ব্যক্তি প্রধানমন্ত্রী এইটা বিএনপি মানতেছিল না, বিএনপি মানতেছিল না, কিন্তু বিএনপি একটা পরপর লাগাইছিল। বিএনপি বলছিল যে এইটা যদি জনগণ চায় আপনারা কে এইটা বলার, এই কথা বলতে বলতে কিন্তু 2-3 মাস এই দলের প্রধানমন্ত্রী হবে কি হবে না সেইটা নিয়ে কথা বলছে হচ্ছে 2-3 মাস। যখন বিএনপিকে আসলে বুঝা গেছে 2 টার্মের ব্যাপারে, যখন মানছে, তারপর হচ্ছে যে এই দলের প্রধান সভাপতি, এই উচ্চকক্ষে পিআর, এগুলির ব্যাপারে যখন আলোচনায় আসছে, যতগুলি খালেদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন মনে হয় নিপুণ আপা আবার। আচ্ছা, আজকে ওইখানে কে গেছে আমাদের প্রোডিউসার? না মানে কেন লাইনটা এরকম করতেছে কেন?
ইন্টারনেট সমস্যা তো সবসময় ওইরকম হইলে তো এটা হবে না। যাক, আমি অ্যাডভোকেট নকিবুর রহমান আপনার কাছে আসি। অ্যাডভোকেট নকিবুর রহমান, যে ব্যাপারটা নিয়ে আমাদের একটু আমি অ্যাডভোকেট না ভাই, সরি ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকে তার কার্যালয়ে জামায়াতের নতুন লোগো দেখা গেছে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহু এবং কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন নতুন লোগোতে দেখা যায় নাই। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে আলোচনার পর জামাত নেতারা স্বীকার করছেন যে লোগো পরিবর্তন করছেন, তবে নতুন যেটি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয়। জামায়াত কি পশ্চিমা দুনিয়াকে আশ্বস্ত করতে এই পরিবর্তন আনছে? না, নেভার। সো বেসিক্যালি একটু ক্লিয়ারিফাই করি যে জামাতের যে জায়গাটাতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে যে বৈঠকটা হয়েছে ওই জায়গাটা নতুন, তো ওখানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য যেই ডিজাইনটা করা হয়েছে সেখানে মানে বিবেচনাধীন অনেকগুলা অপশনের মধ্যে একটা যেই অপশন ছিল সেটা সেই ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। সো যেটা বিষয়টা যেই এমব্লেমটা আমরা দেখছি এটা জামাতের অফিসিয়াল এমব্লেম না, অফিসিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না, কিন্তু তারপরও এটা মানে মোটামুটি ভাবে জামাতের মনোগ্রাম হিসেবে পরিচিত হয়ে আসছে। এবং এখানে আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ শব্দটা আছে এবং আকিমুদ্দিন অর্থাৎ দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এটার এই স্লোগানটা এখানে বিদ্যমান। সো এই যেহেতু এটা অনেক দিনের পুরানো এবং এটা কোনো অফিসিয়াল মনোগ্রাম না, এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিকায়ন করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে, কিন্তু এটা একেবারে ফাইনাল এখনো হয়নি, এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আর যেই মনোগ্রামটা নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে, এটাও ঠিক না, কারণ এক্সপ্লিসিটলি আল্লাহ লেখা নাই, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়িপাল্লার মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা আছে। সুতরাং এবং এটা ফাইনাল না, সো এটা নিয়ে আলোচনা সমালোচনা মানে ডেফিনেটলি মানে সোজা কথা হচ্ছে আপনার কোনো প্রেসক্রিপশনে আপনাদের মনোগ্রাম বা আপনাদের যেটা এমব্লেম সেটা পরিবর্তন আনতেছে এবং এটা দিয়ে আপনাদের কোনো স্টেটমেন্টও দেওয়ার নাই যে জামাত ইসলামের এই পরিবর্তনটা হচ্ছে। একটা জিনিস আমি একটু বলে রাখি যে জামাতের মধ্যে যে সংস্কার এবং পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া। বিগত 30 বছর ধরে জামাতের গঠনতন্ত্র অনেকবার সংশোধিত হয়েছে এবং জামাতের বিভিন্ন কার্যক্রম বিভিন্নভাবে পরিবর্তন এসেছে এবং এটা সময়ের প্রয়োজনে, এটা কারো প্রেসক্রিপশন মেনে না এবং এটা ইটস এ রেগুলার রুটিন একটা প্রসেস এবং এই প্রসেসেরও একটা ওয়ে আছে। এবং জামাতের মধ্যে অন্য যে কোনো দলের যে ইন্টারনাল ডেমোক্রেসিটা খুবই প্র্যাকটিস করা হয় এবং এই প্র্যাকটিসের ভিত্তিতেই ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সমালোচনা পাবলিকলি হয়, কিন্তু জামাতের মধ্যে আমি কিন্তু জামাতের পরিবর্তনটা মানে খুবই ইতিবাচক ভাবে পরিবর্তনটা আমি লক্ষ্য করি, ইতিবাচকভাবেই লক্ষ্য করি। যে আমি কিন্তু দেখি যে মানে জামায়াতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যখন ডাকসুর ক্যাম্পেইন করেছে তখন যারা মানে যেভাবে ক্যাম্পেইনটা করা হয়েছে এইভাবে জামাতে ইসলামী আর কখনো ক্যাম্পেইন করে নাই। জামাত ইসলামীও করে নাই, ইসলামী ছাত্র শিবিরও করে নাই। আমি একজন জামাতের নেতাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা দলগতভাবে এটার পরিবর্তন এনেছেন কিনা, এটা পরিবর্তন এনেছেন কিনা। তিনি তার মতো জবাব দিয়েছেন। ডক্টর রহমান, আপনিও কি বিষয়টা খেয়াল করেছেন যে ইসলামী ছাত্র শিবির যেভাবে ক্যাম্পেইন করেছে বা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানে সব জায়গায় তো আবার একটু টেকনিক্যালি রাইটও থাকতে হয়, কারেক্টও থাকতে হয়। ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত ছাত্রদের যে জোট এই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনে জয়লাভ করলো, তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেইটা আসলে সচরাচর জামাত শিবিরের ক্যাম্পেইন থেকে আলাদা। আপনার কাছেও কি এটা মনে হয়েছে কিনা, এবং মনে হয়ে থাকলে এইটা কি একটা পরিবর্তনের অংশ কিনা বা একটা সংস্কারের অংশ কিনা? আমি এটা দুইভাবে উত্তর দেব এবং আমাদের আমরা যেহেতু অ্যাডভোকেট রায়চৌধুরী আসছেন, আমরা কি ওনাকে একটু শুনে আসবো? আমি একটু উত্তরটা দিয়ে নিই, একদম 1 মিনিটের মধ্যে একটু দিয়ে দেন। জি, খুব তাড়াতাড়ি বলবো। দুই ভাবে বলবো। আপনি যখন আমাদের সম্মানিত নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের চাচার ইন্টারভিউটা নিচ্ছিলেন তখন আমি সেই রুমে ছিলাম, এজন্য আমি আই উইল ইকো হোয়াট হি সেড, যে আমাদের মধ্যে
যে পরিবর্তন হয়েছে তার চেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের প্রতি মানুষ এখন অ্যাটেনশন দিচ্ছে বেশি, আমাদেরকে জানতো মূলত অন্যদের মাধ্যমে, অন্যদের লেখালেখির মাধ্যমে। সো এই কারণে আমাদের কাজকর্মগুলাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ড হলো যে আমরা ডেফিনেটলি যেই বাংলাদেশ দেখি, বাংলাদেশে আমরা বাংলাদেশের সমস্ত শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ সবাইকে আমরা দেখি সেখানে। সুতরাং আমাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা সবাইকে নিয়ে চলতে যাব, তখন সবার কমন যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডে আমরা এসে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হব। এ কারণে আমাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনাকে আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা ওটার উপরে কমজোর বলবো না, বলবো যে বেসিক্যালি যে জায়গাগুলোতে আমাদের মধ্যে ঐক্য রয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে অনৈক্যের জায়গাগুলোকে উইল অ্যাড্রেস লেটার। এই কারণে আপনারা কিছু কি বলা যায় যে ইনক্লুসিভনেস দেখছেন, সেই ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সবাইকে নিয়েই আমরা সামনে এগোতে চাই। আপনি যেটাকে ইনক্লুসিভ বলছেন, অনেকেই বলছেন যে এটা সংস্কার, এটা আপনাদের মূল জায়গার সাথে যাচ্ছে না। হয় আপনারা শুধুমাত্র ভোটে জেতার জন্য, I will push back against it, কারণ যেটা হলো যে আমাদের মূল ভিত্তি যেটা, সেখানে আমরা কোনো পরিবর্তন করব না। কারণ আমরা একটা ভিত্তির উপরে আমাদের এই বাড়িটা বিনির্মাণের চেষ্টা করছি। সেই ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে আমাদের বাড়িটাই দুর্বল হয়ে যাবে। আমরা যেটা করতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, এবং এই বাড়িতে ঢোকার ক্ষেত্রে যদি কারো কোনো বিষয়ে, ধরেন একটা এক্সাম্পল দেই, আমি এক্সাম্পলটা সবসময় সবার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে মনে করি না। ধরেন আমাদের বাড়ির দরজাটা একটু ছোট, যার কারণে যারা একটু লম্বা তারা ঢুকতে পারছে না, তাদের কারণে আমরা দরজাটা একটু বড় করে দেব, যাতে করে সবাই আমার বাসার মধ্যে প্রবেশ করে। কিন্তু এর মানে এই না আমি একজনকে বাসার মধ্যে দরজাটা বড় করে প্রবেশ করতে দিলাম, তার অর্থ এই না যে আমার ভিত্তিটাকে পরিবর্তন। আমরা এটা যা করা দরকার আমরা করব। দরজার উদাহরণটা ভালো হয়েছে যে আমরা সবাই ঘরের মধ্যে ঢুকার পরে দরজাটা বন্ধ করে দিবেন কিনা সেটাও আবার একটু দেখতে হবে। আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরীর কাছে যেতে চাই। তবে অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি যদি একটু সংক্ষিপ্ত, আপনার লাইনটা সেটেল হয়েছে আমি আশা করি, যে মানে এটা টেস্ট করে এটা সেটেল করা হয়েছে। আমি সংক্ষেপে বলি যেটা আপনি বলছিলেন যে বিএনপির পেটের ভিতর ডক্টর ইউনূস সাহেব ঢুকে যায়নি কিংবা পকেটে ঢোকেনি, সেটা ঢোকার কোনো সুযোগ নেই। কারণ তিনি যে জায়গায়, যে প্রেক্ষাপটে তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটা একটি গণ অভ্যুত্থানের পরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এবং বাংলাদেশের জনগণের গণকাঙ্ক্ষিত আশা এবং তার প্রতিফলন ঘটানোর জন্যই তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন মানুষের প্রত্যাশার জায়গা। নির্বাচনকে নিয়ে মানুষ 17 বছর ধরে মানে এই তার অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। 1,500-এর অধিক ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে শহীদে মৃত্যুবরণ করেছে। সেই জায়গা থেকে নির্বাচন অনিবার্য। তিনি তার সঠিক ট্র্যাকে আছেন এবং বিএনপি এবং সার্বিকভাবে তাকে সহযোগিতা করছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করছে, কেউ কিন্তু অসহযোগিতা করছে না, আমরা দেখছি না। এবং সেই জায়গা থেকে বিএনপি না যতটুকু নির্বাচনের মাঠে আছে, তার থেকে বেশি নির্বাচনের মাঠে আছেন জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু কোনো ঘাটতি নাই। তারা কিন্তু জনগণের কাছে যে ভোট চাচ্ছে, তারা কিন্তু বলছে না জনগণকে আমরা পিয়ার চাই। তারা মিছিল মিটিং এ কিছু পিয়ারের আবদার তুলেন কিংবা অন্য কোনো কথা বলেন। তো সেই জায়গা থেকে এখন নির্বাচন গতানুগতিক ভাবে হবে, কারণ আপনি যদি একটা সিস্টেম পরিবর্তন করতে চান, সেই সিস্টেমটাও আপনাকে গণতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিবর্তন করতে হবে। যেটা আপনার ফ্যাসিস্ট সরকার যেমন তেমন করে সংবিধানকে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলেছেন, বর্তমান সরকার দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। তারা তাদের মতো করে সাজিয়েছেন, তাদের মতো করে বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কাটা ছেঁড়া করে তাদের মতো করে করেছেন। কিন্তু আগামী জাতীয় নির্বাচন জনগণের গতানুগতিক ধারার মতো করেই নির্বাচন হবে, এবং পরবর্তীতে যদি কোনো ভিন্ন রায়চৌধুরী, আমি বলে রাখি, বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি আসলে অ্যাপ্লিকেবল হবে বলে আমি মনে করি না। কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয়, তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন? মানে এটাতে কি সমস্যা আপনাদের? এমনিতেও তো জনগণ আপনাদেরকে, আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা 1 আসন, রাইট,
আপনার 3। আচ্ছা ধরেন ঢাকা ঢাকা 3, 3। আচ্ছা ঢাকা 3 আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন। পিআরের মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে, ধানে যদি একটা ভোট পড়ে, আপনার অসুবিধা কি? আপনার এটাতে কি প্রবলেম? ওইটাই তো গণতন্ত্র, ওইটাই তো স্বৈরতন্ত্র। কেন স্বৈরতন্ত্র? আমরা তো আর না, আমি আপনাকে বলি, জনগণ রায় দেবে, জনগণ তার রায় দেবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধির সাথে তার তাহলে আপনারা আগে একটা প্রাইমারি করেন, আপনারা আগে একটা প্রাইমারি করেন আমেরিকার মতো, আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকেই চাই কিনা। ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয়, তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে, তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন। এখন আর সুযোগ নাই। এখন 17 বছর পর জনগণ, আমি কিন্তু এখন আর কোনো টেস্ট খেলার সুযোগ নাই। আমি কিন্তু আনফরচুনেটলি বুঝিও না জামাত কেন পিআর চায়, আমি এইটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না। কারণ জামাতের পিআর চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়, বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয়। না, বিএনপি বাধা দিচ্ছে না, বিএনপি এটা অযৌক্তিক দাবি, এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই, যে দাবির সাথে জনগণ পরিচিত নাই, সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে। বিএনপি বাধা দিবে কেন? কিন্তু অ্যাডভোকেট রায়চৌধুরী, গণতান্ত্রিক চর্চা করতে পারে। অ্যাডভোকেট রায়চৌধুরী, আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি। আপনি আসলে ঢাকা 3 আসনে যদি আপনার নেতা চান, বেগম খালেদা জিয়া যান, যদি তারেক রহমান চান, আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন। যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয়, আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনারা চায়। যদি পিআর সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায়। আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না, মানে জনগণ বাধা দেয়। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, বলেন তো। পিআর পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে বিএনপি পেল 200, এই 200 জনগণ নির্বাচন করলো না, জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না। জনগণ কাকে ভোট দেবে? জনগণ ব্যক্তিকে দেখবে, মার্কা দেখবে। না, শোনেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয়, এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে, চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবেন, তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না। গণতন্ত্রের নেতা, এটাই হচ্ছে গণতন্ত্রের নেতা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত। আমি কুইক আমার অ্যাডভোকেট রায়চৌধুরী যা বললেন, আমি একটু ডক্টর রহমানের কাছ থেকে এই ব্যাপারটা থেকে 1 মিনিট আমি শুনতে চাই। আমি কিন্তু দেখতেছি যে জামাত সর্বক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি পিআরের মাধ্যমে এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে ঠেলে দিতেছে, এবং এক লোকের কাছে তার সমস্ত কথা, মানে ওইখানে ঢাকা 3-এর অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এমপি হবে না খালেদ মহিউদ্দিন এমপি হবে, এটা হচ্ছে জনাব তারেক রহমানের ডিসক্রিশন। উনি 200 আসনে জিততে আসতে পারলে যারা ইচ্ছে তারা এমপি বানাতে পারবে। এটা কি কোনো একটা ভালো কথা হইল? না, এটা ঠিক এরকম না। মানে পিআর হ্যাজ ডিফারেন্ট ফর্মস। বলেন তো কি ফর্মস? পৃথিবীর বিভিন্ন দেশে পিআর বিভিন্ন রকম, এবং কোন জায়গায় অ্যাবসলিউট আপনি যেই সিনারিও বললেন ওরকম না। সো দেয়ার আর, ধরেন আপনি যদি টার্কিশ মডেলটা ধরেন, টার্কিতে ডিস্ট্রিক্ট ওয়াইজ বেসিক্যালি এটা হয় যে ধরেন আপনি ঢাকা জেলাতে 19টা আসন, রাইট? সো 19টা, সো এটা আমি যদি ডিস্ট্রিক্ট লেভেলে বলি, আমি আরো গ্র্যান্ড স্কেলে আর একটু পরে যদি বলি যে 19টা আসনে কে এমপি হবে, এটা বিএনপি হ্যাজ টু ডিক্লেয়ার ফার্স্ট, যে ঢাকা 3 আসনে নিপুণাপা candidate. So you have to present these candidates, and people will vote not only for the party, also for their candidate as well. তারা সেভাবেই প্রচারণাগুলো করবেন, এবং প্রাপ্ত আসনের ভিত্তিতে ঢাকার 19 জন এমপির ভোটটা ডিস্ট্রিবিউটেড হবে বাই র্যাঙ্ক চয়েস অনুযায়ী, যে যার র্যাঙ্ক 1 থেকে 19-এর মধ্যে। ধরেন আপনি ফর এক্সাম্পল বিএনপি ঢাকা এন্টায়ার ঢাকা জেলা এবং মহানগরী মিলে ফর এক্সাম্পল 40% ভোট পেল, তাই না? সো 19-এর 40% বেসিক্যালি যেটা হয়, সো 19-এর 40% হলো আপনার অলমোস্ট 8টা, হ্যাঁ 8টা ধরেন। সো 8টা, সো বিএনপি উইল গেট দ্য টপ 8, এবং তার মধ্যে একটা থ্রেশহোল্ড থাকবে যে আপনি টপ 8 আর বটম 8 এর মধ্যে কি তফাৎ? না, আমি বলছি যে আপনি, মানে এটা একটা সিনারিও, এটাই যে সিনারিও সেটা না। ভাই আমি বলি, আমি জার্মানিতে 5.5 বছর ছিলাম, জার্মানিতে পিআর সিস্টেম আছে। আমি আপনাদের বলি, এইটা
এই যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আগেই ক্যান্ডিডেটের নাম 300 আসনে আমি কারে কারে এমপি করব, কারা ওইখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হবে, সেটা যদি আমি আগে ঘোষণা করে রাখি এবং ওদের জিতা আসার উপর ওদের এমপি হওয়াটা ডিপেন্ড করে, এইটা আসলে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের সাথে ওই পেয়ার সিস্টেমের পার্থক্য মিয়ার থিওরিটিক্যাল, ট্রাস্ট ইউ মি। এই থিওরিটিক্যাল ডিবেটটা আপনারা কেন করতেছেন? আমার আই হ্যাভ নো ক্লু। আমি যদি একটু বড় পার্থক্যটা বুঝাই, যে পার্থক্যটা হলো যে বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসে যে নির্বাচনগুলো ফেয়ার হয়েছে, সেই নির্বাচনগুলোতে ইভেন আমরা 2001 সালের নির্বাচনের কথাও যদি বলি, যে বিএনপি জামাত জোট অলমোস্ট 43% ভোট পেয়েছে, দে হ্যাড অ্যাবাউট অলমোস্ট 80% সিটস। এবং থিওরিটিক্যালি বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতিতে ধরেন আমি বলে নিলাম যে জামাত এবং বিএনপি কাছাকাছি ভোট পেয়েছে, এটা হতেও পারে, নাও হতে পারে। থিওরিটিক্যালি এটা হতে পারে যে জামাত সবগুলা আসনে খুব অল্প ভোটে হেরে গিয়েছে, একটা সিটও পায়নি, কিন্তু ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিএনপি এবং জামাত সমান সমান। বিএনপি 280 সিট পেয়েছে, জামাত একটাও পায়নি। এটা কিন্তু আচ্ছা এইবার আমি বুঝতে পারছি। মানে ঘটনা হইতেছে হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা 300 আসনে খুব কাছাকাছি ভোটে গিয়ে হারবেন, কিন্তু তার ফলে আপনারা বিএনপির 280 সিটের বিপক্ষে বিএনপি এখন তেলে পাবে 170, আপনারা পাবেন 120, এরকম একটা অঙ্ক করতেছেন আপনারা। না থিওরিটিক্যালি আমি বলছি, আমি এতক্ষণে থিওরিটা বুঝছি। কারণ হচ্ছে কি 2001 সালে আওয়ামী লীগও মেলা পার্সেন্টেজ ভোট পাইছিল, কিন্তু সিট পাইছে হলো 30টা 32টা। ওইটা পাওয়া উচিত হবে না, সাধারণ জনগণের প্রতি ফেয়ার না। যে আপনি একটা দল খুবই ফেয়ার, আমেরিকাতে উইনার টেকস ইট অল। আপনি যে দেশে আছেন সেই দেশে উইনার টেকস ইট অল। আপনি জানেন ফ্লোরিডাতে 10টা ভোট দিয়ে গণগণে করে পুরো আমেরিকার প্রেসিডেন্সি চেঞ্জ হয়ে যায়। এখানে তো বিকেন্দ্রীকরণ আছে, এখানে উইনার টেকস ইট অল হলে পরেও আপনার বিভিন্ন স্টেট রিপাবলিকানরা কন্ট্রোল করে। সেটা তো আলাদা কথা কইলেন, এটা তো ফেডারেল কাঠামো, আর এটার কথা আলাদা কইলেন, কিন্তু এটা তো উইনার টেকস ইট অল। এটা তো ভাই উইনার টেকস ইট অল এট স্টেট লেভেল, এবং এটা নিয়েও তো বিতর্ক আছে। প্রেসিডেন্সিয়াল লেভেল আমি হিসাব করে দেই আপনার কাছে ফ্লোরিডা চলে গেলে, এখন ফ্লোরিডাতে ধরেন আপনার 10 ভোটের ব্যবধানে ফ্লোরিডা নির্বাচিত হয়েছে। ধরেন ফ্লোরিডাতে ইলেকট্রাল কলেজ আছে 40-45টা, ওই 45টা যার কাছে যাবে সে প্রেসিডেন্ট হবে। না I agree কিন্তু আমেরিকান হিস্ট্রিতে শুধুমাত্র 2টা সময় পপুলার ভোটে যে জিতেছে সে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়নি। একটা হলো ডব্লিউ বুশ এগেইনস্ট গোর, আর একটা হলো ডোনাল্ড ট্রাম্প এগেইনস্ট হিলারি ক্লিনটন। কিন্তু আদারওয়াইজ এই 2টা ছাড়া সব সময় কিন্তু পপুলার ভোট এবং প্রেসিডেন্সিয়াল ভোট কনসিস্টেন্ট। কিন্তু বাংলাদেশে যারা আপনি মানে ভোটের কাছাকাছি, 91 সালে আওয়ামী লীগ কিন্তু বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে, রাইট? আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়েছে। ওই জায়গাটাতে এবং বাংলাদেশের এইবার কিন্তু আপনি তো ফিনান্সের লোক, এইবার কিন্তু আমি কিন্তু এতদিনও প্যাচটা বুঝতে পারতেছিলাম না, এইবার আমি প্যাচটা বুঝছি ডক্টর রহমান। তাহলে জামাতের জন্য পিয়ার আন্দোলন করা ঠিক আছে, বিএনপির জন্য পিয়ার আন্দোলন বাধা দেওয়া ঠিক আছে, তবে বিএনপির জন্য আমি বলি কি, বিএনপি তো 151টা পাইলেও প্রধানমন্ত্রী, 232টা পাইলেও প্রধানমন্ত্রী, তো বা 270টা পাইলেও প্রধানমন্ত্রী, তো বিএনপির এত দুশ্চিন্তিত আর কিছু নাই। আমার ধারণা খালিদ ভাই আমার ধারণা ঠিক আছে, এটা আপনারা পিয়ার নিয়ে আন্দোলন করেন জামাত ইসলামী, আমার মনে হয় এটা ঠিক আছে। আমি অন্য প্রসঙ্গে যাইতে হবে। আমার প্রসঙ্গটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটা আমি ডক্টর রহমানদের দিয়ে শুরু করি। আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরীর অনুমোদন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিকদের দেওয়া সর্বশেষ সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। এর সঙ্গে একমত কিনা? ডক্টর ইউনূসের বক্তব্য এমন কিনা যে বিদেশিদের বুঝানো যে আওয়ামী লীগের প্রতি তিনি সহানুভূতিশীল। আবার দেশে বিএনপি জামায়াত এনসিপিকে কিন্তু তিনি বলে রেখেছেন যে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে এক ধরনের বক্তব্য একটা ডিপ্লোম্যাটিক টক কিনা? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো নানা জায়গায় নানা রকম কথা বলেন, বিদেশে গিয়ে এক ধরনের সাক্ষাৎকারে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, দেশে এসে আবার নিষিদ্ধ করেন, ওইখানে বলেন যে মানে খুবই টেকনিক্যালি বলেন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পার্টি নিষিদ্ধ হয় নাই, স্থগিতাদেশ যেটা দেওয়া হয়েছে এটা স্থায়ী না, যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে। আপনাদের ইন্টারপ্রিটেশন কি এটা? ধরেন স্থগিতাদেশ প্রত্যাহার করা হইলো, আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিবে না মনে হয়, কিন্তু যদি ধরেন ইলেকশনে অংশ নিল এবং আপনাদের পিয়ার থাকলো, আপনারাও এই লক্ষ্যে কাজ করতেছেন কিনা জামাত ইসলামী, যে আমরাও কিছুটা একটা পাই, আওয়ামী লীগও কিছুটা একটা পাক, এটা একটা বিরাট একটা হোক, কি মনে করেন ডক্টর নকিবুর রহমান? খালিদ ভাই, বাংলাদেশের মানুষ অনেক ভাবে বিভক্ত, বিভিন্ন রকম তাদের মতামত থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে নিপুণ আপা, আমি বিএনপির একেবারে 100% নেতৃবৃন্দ, ডক্টর ইউনূস, মন্ত্রিসভা সবাই একমত, এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই
যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে না, এবং এই ব্যাপারে যে আয়রন ক্ল্যাড ইউনিটি আসবে এটা আনপ্রেসিডেন্টেড। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রেক্ষিতে এটা বলেছেন আমাকে শুনতে হবে, সম্ভবত আপনি যেটা রেফার করছেন সেটা জেটিওতে মাহাদি কি বলে মেহেদী হাসানের সাথে, এবং মেহেদী হাসানের ইনফ্যাক্ট আপনি যখন আমাদের কম্পাউন্ডে ছিলেন, হোটেল কম্পাউন্ডে ছিলেন, তখন কিন্তু মেহেদী হাসান একই সময় ছিল। আমি মেহেদী হাসানের সাথে অল্প একটু দেখা হয়েছে, আমি বেশি কথা ওর কাছ থেকে সাথে বলতে পারিনি। সো আই নিড টু লিসেন টু ইট কেয়ারফুলি, কারণ মেইনলি ফটো কার্ডে যেই বক্তব্য আসে আমরা দেখেছি যে আসল বক্তব্য এন্টায়ারলি ডিফারেন্ট। সো আউট। প্রিয় দর্শক, আজকে আমরা স্টুডিও থেকে একটু বাইরে চলে আসছি। এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক চেতনা, বাংলাদেশের রাজনীতি কিভাবে উন্নত করা যায়, বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, সেই চিন্তা অবশ্যই আপনার ভিতরে আছে। সেই কারণেই আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। প্রিয় দর্শক, এইরকম আরও মূল্যবান ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আজকে যেহেতু বাইরে আছি, সেহেতু আপনাদের সাথে আসলে গল্প অবশ্যই করতে মন চায়, কিংবা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অবশ্যই করতে মন চায়, কিন্তু বাইরে থাকার কারণে তারপর আপনাদের সাথে তো প্রতিনিয়ত একটি ভিডিও আপলোড দিয়ে আপনাদের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখা দরকার। প্রতিদিন মানে অ্যাক্টিভ থাকা দরকার, যেটাকে বলি অ্যাক্টিভ থাকা। অ্যাক্টিভ থাকার বিষয়টা সব থেকে মানে অনেকেও করে কি যে ইউটিউবে একটু ভিউটিউব হওয়া শুরু করলেই অ্যাক্টিভ থাকে না। তো এখন আমাদের ভিউ হয়, সেই জন্য যে আমরা অ্যাক্টিভ থাকবো না, বিষয়টা এরকম না। বাইরে চলে আসছি, তারপরেও কিন্তু আপনাদের সাথে অ্যাক্টিভ রয়েছি। তো রাজনৈতিক বিষয়ে আলোচনা আজকে করতে পারতেছি না, খুবই দুঃখিত। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।